সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। করোনার এই মহামারীতে আশা করি বাসায় অবস্থান করছো। তো আমরা আজকে তোমাদের উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো পঞ্চম অধ্যায়ে তোমাদের আছে দ্বিপদী বিস্তৃতি। এখন আসি আমরা দ্বিপদী বিস্তৃতি কি আর কিভাবে আমরা এর বিস্তৃতি করি। এখন খেয়াল করো, দ্বিপদী মানে যার দুটি পদ থাকে, দুটি পদ। এই দুটি পদের এক বা একাধিক ঘাত থাকবে। এই একাধিক ঘাতকে আমরা বিস্তৃতি করি। দেখো, আমরা যেটুকু জানি সেখান থেকে আগে শুরু করি। তোমরা জানো a প্লাস এক্স, আচ্ছা, তার পাওয়ার যদি 0 হয় তার মান হয় 1। আবার খেয়াল করো, a প্লাস এক্স তার পাওয়ার যদি 1 হয় তাহলে a প্লাস এক্সই হবে। আবার a প্লাস এক্স তার পাওয়ার যদি 2 হয় তাহলে কি হবে দেখো, a স্কোয়ার প্লাস 2ax প্লাস এক্স স্কোয়ার। আবার a প্লাস এক্স তার পাওয়ার যদি 3 হয় দেখো কি হবে, a কিউব প্লাস 3a স্কোয়ার এক্স প্লাস 3ax স্কোয়ার প্লাস এক্স। তোমরা এই পর্যন্ত সূত্রগুলো আশা করি জানো। এখন খেয়াল করো, এই যে বাম দিকে এইটারও দুইটা পদ আছে, তাকে বিস্তৃতি করছি। এইটারও দুইটা পদ আছে, ঘাত এক বা একাধিক ঘাত বিভিন্ন হচ্ছে, কিন্তু এই দিকের পদগুলো দুটি পদ। এই দিকে যে এক্সপ্রেশন আছে, যে রাশি আছে, প্রত্যেকটার দুটি পদ, ঘাত বিভিন্ন। এই দিকে আমরা এই গুণের বিস্তৃতি করছি। এই পর্যন্ত তোমরা জানো। এখন খেয়াল করো, আমরা যদি এই যে সহগগুলো নিয়ে একটা স্ট্রাকচার দাঁড় করাই, দেখো কেমন দেখা যাবে। প্রথমে এইখানে 1, এইখানে সহগ দেখো, এইখানে 1, এটা 1। আবার এইখানে সহগ দেখো, এটা 1, এইটা 2, আবার 1। এইখানে সহগতা আছে 1, তারপরে 3, তারপরেও 3, 1। এইভাবে যদি আমরা পরের গুলো লিখি, খেয়াল করো, দেখো এইখানে একটা বিষয় খেয়াল করো, এই যে এই সহগগুলো কিভাবে আসছে। প্রথমে 1, তারপরে এইখানে কর্নারে দুইটাই 1, কিন্তু এইটা কিভাবে আসছে, এই দুইটার যোগফল এখানে 2। আবার খেয়াল করো, এই 3 কিভাবে আসছে, 1 আর 2 যোগ করলে 3। আবার এই 2 আর 1 যোগ করলে 3 আর 1, প্রথমটার সবসময় 1 হবে। তো এখন খেয়াল করো, এইখানে যদি আমি 1 দেই তাহলে এই দুইটার যোগফল কত হবে, 4। এই দুইটার যোগফল হবে 6, এই দুইটার যোগফল 4, এইটা আবার 1। আরেকটা যদি নেই, এইখানে 1, এই দুইটার যোগফল 5, এই দুইটার যোগফল হলো 10, এই দুইটার যোগফল 10, এইটা 5, এইখানে আবার 1 হবে। এখন দেখো তো, এই যে আমি একটা স্ট্রাকচার দাঁড় করাইলাম, এই স্ট্রাকচারটা কেমন দেখা যায়। এইটাকে যদি আমি চারদিকে লাইন আকারে টানি, স্ট্রেট লাইন দেই, তাহলে একটা ত্রিভুজের মতো হবে। এই যে ত্রিভুজটা, এইটাকে বলা হয় প্যাসকেলের ত্রিভুজ। এখন খেয়াল করো, আমরা এই যে আমাদের a প্লাস বি হোল কিউব পর্যন্ত তোমাদের জানা আছে, আমি এই পর্যন্ত লিখেছি। এখন যদি a প্লাস বি, a প্লাস এক্স টু দ্য পাওয়ার 5 লিখি, তাহলে আমাদের এক্সপ্রেশনটা কেমন হবে দেখো, a প্লাস এক্স তার পাওয়ার 5। তাহলে এইখানে আসে প্রথমে a এর পাওয়ার অবশ্যই 5 হবে, a এর পাওয়ার n মানে 5। তারপরে দেখো সহগ হবে 5, এর পাওয়ার একটা কমবে, তাহলে কত আসবে, এর পাওয়ার আসবে 4, এক্স এর পাওয়ার আসবে 1। আবার খেয়াল করো, এই যে 10, সহগ 10, এরপরে দেখো এর পাওয়ার কত হবে, আরেকটা কমবে, এক্স এর পাওয়ার বাড়বে, 2 হবে। তারপরে দেখো তো এরপরে কত হবে, আবার 10, এর পাওয়ার আরেকটা কমবে মানে 2 হবে, এক্স এর পাওয়ার আবার বাড়বে। এরপরে কত হবে, 5, এর পাওয়ার আরেকটা কমবে মানে 1 হবে, এক্স এর পাওয়ার আরেকটা বাড়বে মানে 4 হবে। তারপরে এক্স এর পাওয়ার হবে 5। এইটা হলো a প্লাস এক্স টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি।
এইভাবে আমরা এই সূত্রটাকে আরো এক্সপান্ড করতে পারি। এইভাবে আমরা এই 5 এর পরিবর্তে 10 লিখেও এই নিয়মে করতে পারি। এখন খেয়াল করো, এই যে আমি যে সূত্রটা লিখলাম এইটাকে আমরা এইভাবে লিখতে পারি। দেখো, a টু দি পাওয়ার 5, এইটাকে লিখতে পারি 5c1 a টু দি পাওয়ার 5 minus 1 x টু দি পাওয়ার 1। এরপরে এইটাকে লিখতে পারি 5c2 a টু দি পাওয়ার 5 minus 2 x টু দি পাওয়ার 2। এইটাকে লিখতে পারি 5c3 a টু দি পাওয়ার 5 minus 3 x টু দি পাওয়ার 3। এইটাকে লেখা যাবে 5c4 a টু দি পাওয়ার 5 minus 4 x টু দি পাওয়ার 4, আর এইটা x টু দি পাওয়ার 5। এই একটা জেনারেল ফর্ম নিয়ে আসলাম। এখন এইটার পাওয়ার কত ছিল? 5। এখন 5 এর পরিবর্তে যদি আমরা n বসাই তাহলে এই ফরম্যাটে কি আসবে? দেখো, a প্লাস x টু দি পাওয়ার n। তাহলে কত হবে? a টু দি পাওয়ার, এখানে 5 ছিল তাহলে এখানে হবে n, প্লাস এইখানে 5c1 তার মানে এখানে হবে nc1 a টু দি পাওয়ার n minus 1 x এর পাওয়ার 1 মানে x, প্লাস এইখানে কত হবে? দেখো, 5c2 তার মানে এখানে nc2 a টু দি পাওয়ার n minus 2 x টু দি পাওয়ার 2, প্লাস এখানে কত হবে? nc3 a টু দি পাওয়ার n minus 3 x টু দি পাওয়ার 3। এরপরে কত হবে? দেখো, এইভাবে চলে যাবে। এরপরে আমরা একটা পদ লিখতে পারি ncr x টু দি পাওয়ার n minus r a টু দি পাওয়ার r। এইভাবে আরো গিয়ে শেষে আমরা পাবো x টু দি পাওয়ার, সরি উল্টা লিখে ফেলছি, এটা a আগে আসবে। এটা হবে a টু দি পাওয়ার n minus r x টু দি পাওয়ার r। এইভাবে শেষের পদটা হবে তোমার x টু দি পাওয়ার n। এই যে জেনারেল ফর্মটা লিখলাম, এই ফর্মটা এটা একটা সূত্র। এই সূত্রটা দ্বারা আমরা এই দ্বিপদী রাশির বিভিন্ন ঘাতের বিস্তৃতি করতে পারি। এই সূত্রটাকে বলা হয় দ্বিপদী উপপাদ্য, বাইনোমিয়াল থিওরাম। এই থিওরিটা, এই উপপাদ্য, এই সূত্রটা দ্বারা আমরা দ্বিপদী রাশির যে কোনো ঘাতের বিস্তৃতি আমরা করতে পারি। ঘাত যত থাকে এর পরিবর্তে আমরা তত বসাবো। ঘাত যদি 5 থাকে এর পরিবর্তে 5 বসাবো। ঘাত যদি 10 থাকে এর পরিবর্তে আমরা 10 বসাবো। এই যে পদটা আমি দেখলাম, এই যে সূত্রটা লিখলাম, এই সূত্রটাকে আমরা বলবো দ্বিপদী উপপাদ্য। আচ্ছা, এখন আসি আমরা এই যে দ্বিপদী উপপাদ্য লিখলাম, এইটাকে আমরা অন্য একটা ফরম্যাটেও লিখতে পারি। খেয়াল করো, এই যে এইখানে a প্লাস x টু দি পাওয়ার n, এইটাকে আমরা a টু দি পাওয়ার n প্লাস nc1। তোমরা জানো nc1 মানে n, a টু দি পাওয়ার n minus 1 x, আর nc2 মানে n into n minus 1 divided by 2 factorial। তাহলে কত হয়? a টু দি পাওয়ার n minus 2 x টু দি পাওয়ার 2। nc3 মানে n into n minus 1 n minus 2 divided by 3 factorial, a to the power n minus 3 x to the power 3। এইভাবে আমরা এইটাকে লিখতে পারি n into n minus 1 n minus 2, এইভাবে n minus r plus 1 divided by r factorial, a to the power n minus r x to the power r, এরপরে x to the power n। এই ফরম্যাটে আমরা লিখতে পারি। এখন খেয়াল করো, এই যে পদগুলো, এখানে কতগুলো পদ আছে? যখন a প্লাস b হোল স্কয়ার ছিল তখন তার বিস্তৃতি ছিল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার।
তার মানে দ্বিপদী পাওয়ার যদি 2 হয় তার পদ সংখ্যা ছিল 3টি। যখন a প্লাস বি হোল কিউব ছিল তখন তার পদ সংখ্যা ছিল 4টি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ার যত আছে পদ সংখ্যা তার চেয়ে একটা বেশি আছে। সুতরাং এখানে কতগুলো পদ আছে? অবশ্যই n প্লাস 1 সংখ্যক পদ আছে। তো আমরা এই যে পদটা, এই পদটাকে আমরা বলি সাধারণ পদ। এইটা বা এই পদটাকে আমরা বলি সাধারণ পদ। তাহলে সাধারণ পদটা কত? সাধারণ পদটা আসবে তোমার NCR a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r। এখন বলো তো এটা কততম পদ হবে? খেয়াল করো, এইখানে দেখো NC1, যখন NC1 ছিল তখন এটা কততম পদ ছিল? অবশ্যই দ্বিতীয় পদ। NC2 ছিল তখন 1 2 3, এটা তৃতীয় পদ। NC3 ছিল চতুর্থ পদ। কাজেই r যখন আসবে NCR তখন এটা কততম পদ হবে? এটা হবে r প্লাস 1 তম পদ। r প্লাস 1 তম পদ, এইটাকে আমরা লিখি TR প্লাস 1 সমান r প্লাস 1 তম পদ। তার মানে NCR a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r। এই পদটা হলো তোমার r প্লাস 1 তম পদ। আমাদের এই বিভিন্ন সমস্যার সমাধান করতে এই সাধারণ পদটা আমাদের লাগবে। সাধারণ পদ মানে r প্লাস 1 তম পদ লাগবে। এখন দেখো এই যে আমি লিখলাম a প্লাস x টু দি পাওয়ার n এর বিস্তৃতি। এখন এইখানে আমরা এর পরিবর্তে 1 বসাবো, x এর পরিবর্তে -1 বসাবো। এখন দেখো প্রথমে আমি -x বসাবো। এখন খেয়াল করো, আমি যদি এর পরিবর্তে 1 বসাই, তাহলে বিস্তৃতিটা কেমন আসে, সূত্রটা কেমন আসে দেখো। তাহলে 1 প্লাস x তার পাওয়ার কত হবে? n। এর পরিবর্তে 1 এর পাওয়ার যাই হোক তার মান 1। সুতরাং এখানে কত হবে? 1 প্লাস NC1 ই লিখলাম, NC1 এর পাওয়ার যাই হোক 1, সুতরাং আসবে x। তারপরে NC2 x স্কয়ার, NC3 x কিউব। এইভাবে সাধারণ পদটা কত আসবে? NCR x টু দি পাওয়ার r। এইভাবে x টু দি পাওয়ার n। এইটা হলো যদি দ্বিপদী পদটা যদি হয় 1 প্লাস x হোল টু দি পাওয়ার n, তাহলে 1 এর পরিবর্তে আমরা 1 বসাই এই যে এই বিস্তৃতিটা পাবো। আবার খেয়াল করো, আমরা যদি x এর পরিবর্তে -x বসাই, x এর পরিবর্তে যদি -x বসাই তাহলে কত হয়? x টু দি পাওয়ার n। এইখানে a টু দি পাওয়ার n হবে, এই যে এইটার থেকে আমরা করি। তাহলে এইখানে দেখো x এর পরিবর্তে যদি -x বসাই তাহলে এটা মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাস মাইনাস। তার মানে -NC1 a টু দি পাওয়ার n মাইনাস 1 x। আবার খেয়াল করো, এইখানে x এর পরিবর্তে যদি -x বসাই তাহলে -x হোল স্কয়ার মানে x স্কয়ার। সুতরাং এটা প্লাস থাকবে NC2 a টু দি পাওয়ার n মাইনাস 2 x2। আবার এখানে যদি বসাই, খেয়াল করো এইখানে কিন্তু পাওয়ার যেহেতু 3 ঋণাত্মক, সুতরাং এটা মাইনাস হবে। সুতরাং এটাকে আমরা এখন মাইনাস লিখব কত? NC3 a টু দি পাওয়ার n মাইনাস 3 x3। এইভাবে এখন r এর মান তো আমার জানা নাই, আর কি ইভেন হবে, আর কি জোড় হবে না বিজোড় হবে। সুতরাং এই ক্ষেত্রে আমরা -1 টু দি পাওয়ার কি লিখব? n লিখব। n যদি বিজোড় হয় তাহলে মাইনাস হবে, আর n যদি জোড় হয় তাহলে প্লাস হয়ে যাবে, এই যে এরকম এই পদগুলোর মতো। তাহলে NCR সরি এখানে n মাইনাস r হবে, n না r, a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r। এইভাবে শেষে গিয়া এইখানেও মনে করো -1 টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n।
এইটা হবে তখন তোমার, এইটা হবে সাধারণ পদ, এই যে সাধারণ পদ। এখন চলো আমরা কিছু সমস্যার সমাধান করি। তো দেখো আমরা 2x স্কয়ার 3x 2x স্কয়ার মাইনাস 3x তারপর 11। আমরা এখন এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 10 এর সহগ নির্ণয় করব। খেয়াল করো, আমরা কি করব, এই যে একটা দ্বিপদী রাশি যার ঘাত হলো 11, এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 10 এর সহগ নির্ণয় করব। এখন এইটা নির্ণয় করতে হলে x টু দি পাওয়ার 10 কোথায় আছে এটা বের করতে হবে। এখন আমরা টোটালটা বিস্তৃতি করতে গেলে আমাদের পরিশ্রম হবে, সুতরাং আমরা সম্পূর্ণটা বিস্তৃতি করব না, আমরা সাধারণ পদটা, এই যে এই পদটা নির্ণয় করব, এই পদটা আমরা নির্ণয় করব। দেখো তাহলে 2x স্কয়ার মাইনাস 3x তার পাওয়ার 11 এর বিস্তৃতিতে সাধারণ পদ কত হবে, NCR, n মানে হলো 11, তার মানে 11CR, তারপরে এর পরিবর্তে আছে 2x স্কয়ার, তার মানে 2x স্কয়ার তার পাওয়ার 11 মাইনাস r, তারপরে x টু দি পাওয়ার r, x এর পরিবর্তে এখানে মাইনাস 3/x তার পাওয়ার r। এইটা হলো সাধারণ পদ। এখন এইটাকে আমরা সিম্পলিফাই করব, এটাকে সরল আকারে আনব। দেখো কি হয়, 11CR এটা হবে 2 টু দি পাওয়ার 11 মাইনাস r ইনটু x টু দি পাওয়ার কত 22 মাইনাস 2r, এই যে পাওয়ার থেকে গুণ হবে, মাইনাস 3 টু দি পাওয়ার r, আর এইটা হবে x টু দি পাওয়ার মাইনাস r, কারণ x টা নিচে আছে সুতরাং পাওয়ার মাইনাস হয়ে যাবে। এখন দেখো এইটাকে আমরা লিখতে পারি 11CR 2 টু দি পাওয়ার 11 মাইনাস r ইনটু মাইনাস 3 টু দি পাওয়ার r ইনটু x টু দি পাওয়ার 22 মাইনাস কত হয় 3r। এই হলো সাধারণ পদ। এখন খেয়াল করো, আমাকে কত নির্ণয় করতে হবে, x টু দি পাওয়ার 10 এর সহগ। এইখানে x এর পাওয়ার কত আছে 10, আর এইখানে আমরা যে সাধারণ পদটা পেলাম, তাহলে এইখানে x এর পাওয়ার কত আছে 22 মাইনাস 3r। এখন এইটা আর এইটা যদি সমান হয়, এইখানে x এর পাওয়ার আর এখানে x এর পাওয়ার যদি সমান হয়, তবে আমরা এই সাধারণ পদে x টু দি পাওয়ার 10 পাবো। তাহলে দেখো আমরা কি লিখব, সাধারণ পদে x টু দি পাওয়ার 10 থাকবে যদি কি হয়, এই x এর পাওয়ার এই পাওয়ারের সমান হয়, অর্থাৎ 22 মাইনাস 3r ইকুয়াল টু 10 হয়। দ্যাট মিন্স মাইনাস 3r ইকুয়াল টু মাইনাস 12, দ্যাট মিন্স r ইকুয়াল টু 4 হয়। যদি r ইকুয়াল টু 4 হয়, r ইকুয়াল টু 4 বসাও, x এর পাওয়ার কত হবে 4 × 3 = 12, 22 থেকে 12 গেলে 10, অর্থাৎ x এর পাওয়ার 10 থাকবে। আমার এত পদের সহগ নির্ণয় করতে বলছে। এখন তো একটু খেয়াল করো, এই যে r এর মান কত পেলাম 4 পেলাম, তাহলে কততম পদে আমি x টু দি পাওয়ার 10 পাবো। আবার এই পদটা ছিল সাধারণ পদটা ছিল r প্লাস 1, দ্যাট মিন্স এইখানে r যেহেতু 4 হলো, তাহলে 4 প্লাস 1, দ্যাট মিন্স পঞ্চম পদে আমি x টু দি পাওয়ার 10 পাবো। ওকে, এখন আমরা দেখো এটা কততম পদ পেলাম, তাহলে r প্লাস 1, দ্যাট মিন্স 4 প্লাস 1 তম পদ। এখন আমরা
x টু দি পাওয়ার 10 এখানে যদি x এর পরিবর্তে 4 বসাই তাহলে এটা কিন্তু x টু দি r এর পরিবর্তে এখানে r এর পরিবর্তে যদি 4 বসাই তাহলে দেখো আমরা x টু দি পাওয়ার 10 পাবো। তখন সহগ হয়ে যাবে এই অংশটুকু, তখন তো এইটা আর প্রয়োজন পড়বে না। এখন খেয়াল করো, সুতরাং দেখো আমরা একটু লিখি। সুতরাং 4 প্লাস 1 বা 5তম পদে x টু দি পাওয়ার 10 থাকবে এবং x টু দি পাওয়ার 10 এর সহগ তখন কত হবে? এই যে এখানে r এর পরিবর্তে 4 বসাবো, তার মানে 11c4 2 টু দি পাওয়ার 11 মাইনাস 4 মাইনাস 3 টু দি পাওয়ার 4। এইটা তো এর সহগ, সুতরাং এই অংশটুকু আমার প্রয়োজন পড়বে না। এখন দেখো আমরা এটার মান বসাই। 11c4 হলো 330 ইন্টু এটা কত হয় 2 টু দ্য পাওয়ার 7 2 টু দ্য পাওয়ার 7 আর এইখানে পাওয়ার যেহেতু ধনাত্মক, পাওয়ার যেহেতু ইভেন জোড়, সুতরাং এটা ধনাত্মক হবে 3 টু দ্য পাওয়ার 4। তার মানে 330 2 টু দ্য পাওয়ার 7 মানে হলো 128 2 টু দ্য পাওয়ার 7 আর 3 টু দ্য পাওয়ার 4 হলো 81। তাহলে গুণ করলে কত হয় আমরা একটু গুণ করি। কত আছে এখানে 330 ইন্টু 128 ইন্টু 81 এক বড় এক্সপ্রেশন। তার মানে 3421440। তোমরা ইচ্ছা করলে এইভাবেও রেখে দিতে পারো, কোনো সমস্যা নাই। এইটাও অ্যান্সার দিতে পারো, এইটাও অ্যান্সার দিতে পারো, যে কোনো একটা দিলেই চলবে। ওকে, এখন আমরা আর একটা অঙ্ক নিয়ে আলোচনা করি। এরপর 12 এর বিস্তৃতিতে x বর্জিত পদ। দেখো এখন আমরা যেটা করব সেটা হলো এই যে দ্বিপদী রাশিটা এর বিস্তৃতিতে x বর্জিত পদটা বের করবে। x বর্জিত পদ মানে হলো যেই পদে x থাকবে না। এখন x কখন থাকবে না? x এর পাওয়ার যদি 0 হয় তাহলে x থাকবে না, কারণ x এর পাওয়ার 0 মানে 1। এখন সাধারণ পদ আগের মতই সাধারণ পদ বের করি আমরা। দেখো 2x - 1/4x² তার পাওয়ার 12 এর বিস্তৃতিতে সাধারণ পদ কত হবে? NCR, n মানে 12cr, তারপরে a টু দি পাওয়ার n মাইনাস r, a মানে 2x তার পাওয়ার 12 মাইনাস r ইন্টু x মানে 1/4x² তার পাওয়ার r। এখন খেয়াল করো এইটা 12cr 2 টু দি পাওয়ার 12 মাইনাস r x টু দি পাওয়ার 12 মাইনাস r মাইনাস 1 টু দি পাওয়ার r, এখানে 4 টু দি পাওয়ার মাইনাস r x টু দি পাওয়ার মাইনাস 2r, x টু দি পাওয়ার মাইনাস 2r, কারণ নিচে আছে। এখন খেয়াল করো 12cr 2 টু দি পাওয়ার 12 মাইনাস r, তারপরে মাইনাস 1 টু দি পাওয়ার r 4 টু দি পাওয়ার মাইনাস r, আর এইখানে x টু দি পাওয়ার কত হবে দেখো 12 মাইনাস 3r, 12 মাইনাস 3r। এখন খেয়াল করো এই পদে
এক্স থাকবে না, এক্স বর্জিত পদ মানে কি এক্স থাকবে না, এক্স থাকবে না তার মানে কি এক্স এর পাওয়ার কত হবে 0 হবে। তাহলে এই পদটা এক্স বর্জিত হবে যদি এত ইকুয়াল টু 0 হয়। তাহলে আমরা লিখি সুতরাং সাধারণ পদটি এক্স বর্জিত হবে যদি কি হয় এইটা 0 হয়, 12 minus 3r equal to 0, that means r equal to 4 হয়। r equal to যদি 4 হয় তাহলে আমাদের কি হবে এই পদে x থাকবে না। আর যদি 4 বসাও তাহলে কত হবে 12 minus 12 মানে x to the power 0, that means x চলে যাবে। সুতরাং বাকিটুকু x বর্জিত পদ হবে। তাহলে কততম পদ x বর্জিত পদ? অবশ্যই পঞ্চম পদ, কারণ এই পদটা ছিল r প্লাস 1 তম পদ। সুতরাং 4 প্লাস 1 বা 5 তম পদ x বর্জিত পদ। এবং x বর্জিত পদের মান কত? x বর্জিত পদের মান কত হবে দেখো, এইখানে তো বসাইলে এটা থাকবে না, বাকিটুকু x এর পরিবর্তে r এর পরিবর্তে আমরা 4 বসাবো। তার মানে 12c4 2 to the power 12 minus 4 minus 1 to the power 4 4 to the power minus 4। এখন দেখো 12c4 কত হবে 12c4 495, এইটা হয় 495 ইন্টু এইখানে 2 এর পাওয়ার কত হবে 2 এর পাওয়ার হবে 8, 2 এর পাওয়ার 8। আর এইটা তো বুঝতেই পারছো -1 এর পাওয়ার যদি জোর হয় প্লাস হয়ে যাবে, সুতরাং এটা চলে যাবে। আর এইটাকে আমরা লিখতে পারি দেখো 2 to the power -8, এইটাকে 2 to the power -8 লিখতে পারো, কারণ 4 কে লিখতে পারি 2 স্কয়ার, সুতরাং 2 into 4 মানে 8। সো এটা চলে যাবে, অ্যানসার হবে 495, এইটাই অ্যানসার। তাহলে বুঝতে পারছো যে আমরা দ্বিপদীয় পদের বিস্তৃতিতে নির্দিষ্ট পদ বের করতে পারবো, নির্দিষ্ট পদের সহগ বের করতে পারবো, x বর্জিত পদটাও বের করতে পারবো। এখন আমরা আর একটা অঙ্ক করি দেখো। আমরা এখন আলোচনা করব মধ্যপদ নিয়ে। এখন দেখো যদি আমরা লিখি a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a প্লাস b হোল কিউব, এটা হবে a কিউব প্লাস 3a স্কয়ার b 3ab স্কয়ার প্লাস b কিউব। এখন খেয়াল করো যদি n জোড় হয় তাহলে মধ্যপদ কয়টি? একটি। আর যদি n বিজোড় হয় তাহলে মধ্যপদ দুটি। n জোড় হলে মধ্যপদ একটি, এবং সেটা কততম পদ দেখো তো, এইটা যদি n/2 মানে 2/2 1 তার সাথে 1, তাহলে সুতরাং n জোড় হলে দেখো n জোড় হলে মধ্যপদ একটি, এবং তা হবে n/2 প্লাস 1 তম পদ। এই যে এটার সাথে মিলাও, দেখো এইখানে n এর পরিবর্তে কত আছে 2, তাহলে এখানে 2 বসাও, 2/2 1 1 প্লাস 1 2, 2 মানে দ্বিতীয় পদ, এই যে দেখো দ্বিতীয় পদ। তাহলে n জোড় হলে মধ্যপদ একটি এবং তা হবে n/2 প্লাস 1 তম পদ।
আর n বিজোড় হলে দেখো n বিজোড় হলে মধ্যপদ দুটি এবং তা হবে n প্লাস 1/2 তম পদ ও n প্লাস 1/2 প্লাস 1 তম পদ। এই দুইটা হবে মধ্যপদ। দেখো এই যে এখানে আমরা একটু চেক করি, এইখানে n এর পরিবর্তে কত আছে 3, এখানে যদি 3 বসাই 3 প্লাস 1 মানে 4/2 দ্বিতীয়, তার মানে এই যে দেখো একটা পাইলাম দ্বিতীয় পদ। আবার এইখানে 2 প্লাস 1 তৃতীয়, এই যে একটা তৃতীয় পদ। অর্থাৎ n যদি বিজোড় হয় তাহলে মধ্যপদ পাবো দুটি, তা হবে একটি হবে n প্লাস 1/2 তম পদ, আর একটা হবে n প্লাস 1/2 প্লাস 1 তম পদ। এই যে এই দুটি হবে মধ্যপদ। এখন আমরা একটা অঙ্ক করি মধ্যপদ নির্ণয় করার জন্য। এর বিস্তৃতিতে আমরা মধ্যপদ নির্ণয় করব, মধ্যপদ নির্ণয়। এখন খেয়াল করো এইখানে পাওয়ার কত 2 এর, এটা একটি জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলো মধ্যপদ কয়টি থাকবে? একটি থাকবে মধ্যপদ। তা কত হবে? এখানে দেখো এখানে 2n একটি জোড় সংখ্যা, 2n একটি জোড় সংখ্যা, সুতরাং মধ্যপদ কত হবে? মধ্যপদ একটি এবং তা হবে 2n/2 প্লাস 1 বা n প্লাস 1 তম পদ, n প্লাস 1 তম পদ। এখন n প্লাস 1 তম পদ বের করি, n প্লাস 1 তম পদ। তাহলে nc এখানে খেয়াল করো, n এখানে আমার সূত্র ছিল r প্লাস 1 তম পদ, r এর পরিবর্তে n বসাবো আমরা। তাহলে এখানে n কত আছে? 2ncn। তারপরে a মানে x, x এর পাওয়ার কত হবে? 2n মাইনাস n, এই যে n মাইনাস r ইনটু মাইনাস 1 টু দি পাওয়ার n, r এর পরিবর্তে n। এরপরে কত হবে? 1/x টু দি পাওয়ার n। এই যে এটাকে ভাঙাইলাম, মাইনাস থাকার কারণে মাইনাস 1 টু দি পাওয়ার n লিখছি। তাহলে কত হয়? 2ncn x টু দি পাওয়ার n মাইনাস 1 টু দি পাওয়ার n 1/x টু দি পাওয়ার n। এইটা এটা চলে যাবে, থাকবে মাইনাস 1 টু দি পাওয়ার n। আর এইটাকে আমরা এখন 2n, এটা এখানে থাকতেছে 2ncn। এখন এইটার সূত্র আমরা একটু চেষ্টা করি। দেখো এইখানে উপরেরটার ফ্যাক্টরিয়াল, নিচেরটার ফ্যাক্টরিয়াল, 2n মাইনাস n ফ্যাক্টরিয়াল, এই NCR এর সূত্র। এখন খেয়াল করো উপরে দেখো 2n ফ্যাক্টরিয়াল মানে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু 2n মাইনাস 1 ইন্টু 2n। তারপরে 2n ফ্যাক্টরিয়াল হলো 1 থেকে শুরু করে 2n সংখ্যক সংখ্যার গুণফল। আর নিচে আসে n ফ্যাক্টরিয়াল ইনটু n ফ্যাক্টরিয়াল, এখানে n মাইনাস 2n মাইনাস n মানে n ফ্যাক্টরিয়াল। এখন দেখো এইটার থেকে আমরা খেয়াল করো, সরি এইখানে মাইনাস 1 টু দি পাওয়ার n আছে, মাইনাস 1 টু দি পাওয়ার n ছিল, এখানে মাইনাস 1 টু দি পাওয়ার n লিখতে হবে, মাইনাস 1 টু দি পাওয়ার n। এখন খেয়াল করো এইটাকে আমরা এইভাবে লিখি 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 2n মাইনাস 1, এটাকে আমরা আলাদা করি। তাহলে জোড়গুলো যদি এই দিকে নিয়ে যায় কত হবে? 2 ইন্টু 4 ইন্টু 6 ইন্টু 2n। আর এখানে n ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল। এখন খেয়াল করো মাইনাস 1 টু দি পাওয়ার n, এইখানে দেখো এটা 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 2n মাইনাস 1, এটা থাকুক। আর এইখানে খেয়াল করো এটাকে আমরা লিখতে পারি 1 ইন্টু 2, এটাকে লিখতে পারি 2 ইন্টু 2, এটাকে লিখতে পারি 2 ইন্টু 3, আর এটাকে লিখতে পারি 2 ইন্টু n।
তার মানে প্রত্যেকটার সাথে n আছে। কত সংখ্যক? প্রত্যেকটার সাথে 2 আছে। তাহলে কত সংখ্যক 2 আছে? n সংখ্যক 2 এর গুণ আছে, গুণ আকার আছে। তাহলে n সংখ্যক 2 যদি আমি গুণ আকারে আলাদা করে লিখি তাহলে হবে 2 টু দ্য পাওয়ার n। তাহলে এইখানে 2 টু দ্য পাওয়ার n যদি আলাদা করি, এখানে থাকবে 1, এখানে থাকবে 2, এখানে থাকবে 3 আর এখানে থাকবে n, আর নিচে n ফ্যাক্টরিয়াল ইনটু n ফ্যাক্টরিয়াল। এখন খেয়াল করো, এই যে এইখানে আছে -1 এর পাওয়ার n, এইখানে আছে 2 এর পাওয়ার n। আমি যদি a এর পাওয়ার n আর b এর পাওয়ার n একসাথে গুণ করি তাহলে ab টু দি পাওয়ার n লিখতে পারি। সুতরাং আমরা এইটা গুণ করলেও -2 টু দি পাওয়ার n লিখতে পারবো। তাহলে 1 ইনটু 3 ইনটু 5 ইনটু 2n - 1, আর এইখান থেকে দেখো এইটুকু লেখা যায় n ফ্যাক্টরিয়াল, n ফ্যাক্টরিয়াল, n ফ্যাক্টরিয়াল। একটা n ফ্যাক্টরিয়াল কাটা যাবে, তাহলে কত থাকবে? -2 টু দি পাওয়ার n 1 ইনটু 3 ইনটু 5 ইনটু 2n - 1 ডিভাইডেড বাই n ফ্যাক্টরিয়াল। এইটাই তোমার অ্যান্সার, বা এটা প্রশ্নে প্রমাণ করতে বলা আছে। এই জন্য আমরা এই পর্যন্ত প্রমাণ করে দিলাম। উপরে প্র্যাকটিস করতে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তো আগামী ক্লাসে হয়তো পরের অংশ আমরা দেখাবো। তো তোমরা ভাবছো যে আমাদের সিলেবাসের বহির্ভূত অংশ কেন পড়াচ্ছে। আমরা জানি তোমাদের ক্লাস ইতে মধ্যে আমরা তোমাদের হাফ ইয়ারলির ইয়ার চেঞ্জের সম্পূর্ণ সিলেবাস শেষ করতে পারছি। যতটুকু বাকি আছে আমি আগের ক্লাসও নিয়েছি বা অন্যান্য স্যাররাও ক্লাস নিয়েছেন, যার কারণে আমরা এখন শুরু করছি তোমাদের দ্বিতীয় পত্রের প্রত্যেকটা অধ্যায় বেসিস আমরা অনলাইনে তোমাদের সাথে ক্লাস নেব, যে পর্যন্ত না স্বাভাবিক অবস্থা ফিরে আসে। তো এরপরেও যদি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত কোনো অধ্যায় বা টপিকসে যদি কোনো সমস্যা থাকে, আমাদের ফোন নাম্বার তোমাদের কাছে আছে, তোমরা বলবা যে আমাদের এই চ্যাপ্টারে সমস্যা আছে, আমরা ওই চ্যাপ্টার তোমাদের অনলাইনে ক্লাস নেব। এখন আপাতত আমরা সেকেন্ড পার্ট দিয়ে শুরু করছি। সেকেন্ড পার্ট তোমাদের এক এক শিক্ষক এক একটা চ্যাপ্টার ক্লাস নেবেন। তো আমি তোমাদের আপাতত এই দ্বিপদী বিস্তৃতির প্রথম অংশ ক্লাস নিলাম। আগামী দিনে ইনশাল্লাহ দ্বিতীয় পোর্শন অর্থাৎ 5.2 শেষ করব। তো সবাই ভালো থাকো, ঘরে থাকবা আশা করি। এই করোনা মহামারীতে বাহিরে যাওয়ার প্রয়োজন নেই, ঘরেই থাকবা। প্রয়োজনে তোমরা বারবার সাবান দিয়ে হাত ধোয়া বা স্বাস্থ্য মন্ত্রণালয় যে নির্দেশনা তোমাদের দিচ্ছেন সেইগুলো মেনে চলবা। ওকে, আজকে এখানেই। ধন্যবাদ সবাই।